জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবে সেনাবাহিনী। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেন্দ্রগুলো পাহারা দেবেন তারা। সকালে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী। এছাড়া ভোটের 7 দিন আগ থেকে হলে কোনো বহিরাগত থাকতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আজ থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ক্যাম্পাস ঘুরে চালাচ্ছেন গণসংযোগ। এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, মাত্র 8টি ভোট কেন্দ্রে প্রায় 40,000 ভোটারের ভোট দেয়া কঠিন হয়ে যাবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস বলেন, সেসব প্রার্থী এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ সময় ভোট গ্রহণের অন্তত 3-4 দিন আগে পরীক্ষা বন্ধ রাখার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার সমর্থিত ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। এদিন প্রচারণার সময় প্রভোস্ট বরাবর ক্ষমা চেয়ে চিঠি পাঠানোর কথা অস্বীকার করেন স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। এদিকে প্রচারণায় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত একাডেমিক ইনস্টিটিউটে পরিণত করার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী সাদেক কায়েম। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শাটল বাস সার্ভিসটি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। বিধিমালাগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিক করা হয়েছে। সেই বিধিমালা যাতে প্রশাসন নিজেই ওই বিধিমালাতে স্ট্রিক্ট থাকে এবং সকল পক্ষের মধ্যে এক ধরনের একটা ব্যালেন্স করতে পারে। যেই ডিপার্টমেন্টগুলোতে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, যেহেতু ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা, ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, প্রচারণায় কতটা জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আর ভোট পেতে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর যে আমেজ, যেটি সবাই বলাবলি করছিল, সেটি শুরু হয়ে গেল। আমরা দেখলাম যে বিকাল 4টার দিকে এই ভিসি চত্বর থেকে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে, তাদের প্যানেলে সবাই প্রায় ছিলেন, তারা প্রচারণা শুরু করেছে। সকাল থেকে এইভাবে এককভাবে দলীয়ভাবে শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা, তারা প্রচারণা করেছেন এবং অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারাও সমানভাবে ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছেন। কারণ আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেল। শিক্ষার্থীদের মধ্যেও অন্যরকম একটা অনুভূতি। তারা বলছেন যে এই যে যারা নেতা হইতে চাইছেন, তারা এসে ভোট প্রার্থনা করছেন এবং এক ধরনের সৌহার্দ্য, এক ধরনের আন্তরিকতার যে পরিবেশ, তারা এটিকে বেশ উপভোগ করছেন। এবং আজকে থেকে মোটামুটি 15 দিন, অর্থাৎ 7 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলবে। এর 2 দিন পরে 9 সেপ্টেম্বর কিন্তু কাঙ্ক্ষিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারণা যেহেতু চলছে, কিছু ছোটখাটো অভিযোগের ব্যাপারগুলো আমরা দেখছি।
বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির সমর্থিত যে জোট তাদের কিছু নির্বাচনী উপকরণ কিংবা কারা ভেঙে ফেলেছে এই নিয়ে তারা কিন্তু অভিযোগ দিয়েছে। এই ব্যাপারে এই যে এখানে কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই চিফ রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন যে এটির লিখিত অভিযোগ তারা এখনো পাননি, যদিও ছাত্র শিবির মধুর ক্যান্টিনে আধা ঘন্টা পর এ নিয়ে কিন্তু একটি ব্রিফ ডেকেছে এবং একই সঙ্গে যেটি ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ তার বিরুদ্ধেও একটা অভিযোগ, সেটিও এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই একজন সাংবাদিক জানতে চাইছিল যে সলিমুল্লাহ হলে তাকে ঘিরেও একটা অভিযোগ আছে। তো এই ব্যাপারগুলো একদিকে চলছে, সেগুলো সুরাহা করার জন্য এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে যে তারা চায় যে এই ডাকসু একটা উদাহরণ হোক। এবং আমরা যখন জানতে চাইলাম যে অন্তর্বর্তীকালীন সময়ে একটা ছাত্র সংসদের ক্ষেত্রে তো এটি প্রথম ছাত্র সংসদ নির্বাচন, এই রিটার্নিং কর্মকর্তারা তারা এটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হলেও এটি সরকারের কোনো অঙ্গের বা ওই জাতীয় নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ পড়াশোনা করা, গবেষণা করা, এই সামগ্রিক যে একাডেমিক কার্যক্রম তার একটা ছোট্ট অংশ এই ডাকসু নির্বাচন। এবং তারা বলছে যে এই নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা যারা করবে, বিভিন্ন ছাত্র সংগঠন যারা এখানে সমর্থন দেবে তারা নিয়ম মেনেই করবে। এবং এরই অংশ হিসেবে আজকে সকালে সিনেট ভবনে যারা ভিপি প্রার্থী ছিলেন, যারা জিএস পদপ্রার্থী, তাদেরকে ডেকে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং তাদের জন্য শুভকামনা জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এই ডাকসু নির্বাচনের সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আজহার লিমন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিনে দুপুর পর্যন্ত 14 জন প্রার্থী আবেদন করেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় জাকসু নির্বাচনে 276 মনোনয়নপত্র যাচাই বাছাই করে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয় 20 প্রার্থীর মনোনয়ন। এর মধ্যে 6 জন নারী ও 14 জন পুরুষ প্রার্থী। জাকসু নির্বাচন কমিশন জানায় বুধবার বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি এই রায় দেয়া হবে। এরপর 29 আগস্ট চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। ছাত্র সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে 31 আগস্ট পর্যন্ত রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময় বাড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এদিকে মঙ্গলবার রাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 104 জন ও সিনেটে সংগ্রহ করেছেন 11 জন। জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন কার্যক্রম। 2 দিনের মন্থর অবস্থা কাটিয়ে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থীদের হিড়িক পড়েছে। গেল রোববার রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ঘিরে আজ তৃতীয় দিনের মতো ইসিতে শুনানি চলছে। দিনভর ঢাকা ও এর আশেপাশের 28টি সংসদীয় আসনের সীমানার দাবি আপত্তি নিষ্পত্তি করেছে ইসি। সকাল থেকে এখন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 16টি আসনের শুনানি ঘিরে দাবি আপত্তি আমলে নিয়েছে কমিশন। এতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহাল চেয়েছে এলাকাবাসী। এসব জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাবনায় ক্ষোভ জানান তারা। এছাড়াও খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বৃদ্ধি করায় ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলার প্রতিনিধিরা। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। আমাদের এই আসনটিকে 2 ভাগে বিভক্ত করে ফেলে, তবে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নারায়ণগঞ্জ সদর আসনের যে ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব। সোনারগাঁ বা তথা যে কোনো উপজেলাকে নিয়ে সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেটা সমস্যা বাড়াবে তো কম।
কমাবে না। 3টি থানা নিয়ে আমাদেরকে 5 আসন করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। নাঙ্গুল 5 আসন পূর্বের অবস্থায় নাঙ্গুল সদর থানা 8টি ইউনিয়ন, সদর উপজেলা 2টি ইউনিয়ন, বন্দর উপজেলা বন্দর থানা 9টি ইউনিয়ন এবং বন্দর উপজেলা 5টি ইউনিয়ন নিয়ে যে পূর্বের অবস্থা ছিল, আমরা এই পূর্বের অবস্থা থাকতে চাই। কোনো দল আগামী নির্বাচনে অংশ না নিলে রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানের নিজ বাসায় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন, রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে কয়েকটি ইসলামপন্থী দলের সাথে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর 1 সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরো আগেই নির্বাচন চেয়েছিলাম। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে 2-1টি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআর এর বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। শেখ হাসিনার নির্দেশেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফরমায়েশি রায় দেয়া হয়। সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ শুনানিতে এই দাবি করেন আইনজীবীরা। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে 7 জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে 4 জন বাতিলের পক্ষে ছিলেন। পরবর্তীতে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে যে 3 জন বাতিলের বিপক্ষে ছিলেন তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 42 দিন পূর্বে কি ধরনের সরকার গঠন করা যেতে পারে এই মর্মে একটা প্রস্তাব দেওয়া হয়, অথচ শর্ট আদেশে এই ধরনের কোনো প্রস্তাবও ছিল না। বলা হয়েছিল আরও পরবর্তী 2টি সংসদ নির্বাচন ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR এ একটা জাজমেন্ট আছে অ্যাপেলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান। এর আগে সোমবার রাতে হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রথমবারের মতো নিয়োগ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করে তাদের সাক্ষাৎকার নেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের 9 জন আইনজীবী রয়েছেন।
তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগে অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন, যুক্ত হচ্ছি তার সাথে। দোলন, বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কি কি? শাহবাগে যান চলাচলের কি অবস্থা সেটি জানাবেন। বিকেল 3:30টার পর থেকেই মূলত বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রেখেছেন। তারা 3 দফা দাবি নিয়ে মূলত আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি নিশ্চয় জানেন মাহফুজ, এর আগে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জনের মতো সিদ্ধান্ত নিয়েছেন। যদি বলে রাখি, তাদের যে অবস্থান কর্মসূচি, এর কারণে শাহবাগের যে 4টি সড়ক, বিশেষ করে এই যাতায়াতের ক্ষেত্রে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেই দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে তারা যে ভোগান্তি নিয়ে যারা বেরোচ্ছেন, অনেকে হেঁটেই নিজ গন্তব্যে রওনা হতে আমরা দেখেছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে আজকের তাদের যে অবস্থান কর্মসূচি, তারা এর নাম দিয়েছে ব্লকেড ফর ইঞ্জিনিয়ার্স। তা এই কর্মসূচিতে আরও অনেকগুলো প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসে তাদের সাথে একাত্মতা জানিয়েছেন বলে আমরা দেখেছি। যদি জানাই যে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে যে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা বলছে যে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এক্ষেত্রে তারা আরও দাবি জানিয়েছেন যে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। একই সঙ্গে তারা বলেছেন যে কোটা ব্যবস্থা এক্ষেত্রে পুরোপুরি বিলুপ্তি করতে হবে। একই সঙ্গে তারা আরেকটি দাবি জানিয়েছেন যে টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়কে উন্মুক্ত করার দাবি তারা জানিয়েছেন। তারা একই সঙ্গে তারা বলছেন যে এখানে শুধুমাত্র ডিপ্লোমা যারা ধারী রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সব মিলিয়ে এর আগে আপনি জানেন যে ডিপ্লোমাধারীদের সাথে বুয়েটের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে একজন প্রকৌশলী আহত হয়েছেন। সেই দাবিগুলো তারা জানাচ্ছেন, যারা এমন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে তারা বলছেন যে সারা দেশের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অন্যান্য ক্যাম্পাসগুলো রয়েছে, সবার সাথে একাত্মতা প্রকাশের মধ্য দিয়ে তারা একটি বৃহৎ কর্মসূচির ডাকও দিবেন বলে তারা বলেছেন। মাহফুজ, আরেকটা বিষয় জানাতে চাই যে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে আপনি জানেন শাহবাগ একটি ব্যস্ততম এলাকা। এক্ষেত্রে চারপাশের সড়কই বন্ধ রয়েছে। তবে মুমূর্ষু রোগী কিংবা অ্যাম্বুলেন্সগুলো তারা ছেড়ে দিলেও যে জট তৈরি হয়েছে, সেক্ষেত্রে মানুষের তীব্র ভোগান্তি পোহায় আজকে সড়কে কিংবা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে হচ্ছে। তো সব মিলিয়ে শাহবাগের যে কর্মসূচি চলছে, সেখান থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। মাহফুজ। দোলন, আপনাকে ধন্যবাদ। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ 3 দফা দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আর কি দাবি শিক্ষার্থীদের? প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। মাহফুজ, একটু জানিয়ে রাখি, আজকে 3য় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা 3 দফা দাবি তুলছে। এ সময়ে তারা বলছেন যে অবকাঠামো উন্নয়ন সহ তাদের যে যানবাহন সংকট রয়েছে, এছাড়া জমি অধিগ্রহণ করার একটি দাবিও তারা তুলেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে আসলে তারা দৃশ্যমান কোনো চিত্র দেখতে পান না, যার কারণে কিন্তু তারা এবার প্রশাসনের আশ্বাসেও মহাসড়ক থেকে উঠছেন না। এবং আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু মহাসড়কে দাঁড়িয়েছিলেন এবং তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান যে কার্যক্রম, বিশেষ করে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে ভিজিবিলিটি টেস্টের যে কার্যক্রম কিংবা মাটি পরীক্ষার যে কার্যক্রম, সেটি কিন্তু তিনি দেখাতে পারবেন, এমনটি তিনি আশ্বাস দিয়েছিলেন। আসলে এ বিষয়ে শিক্ষার্থীরা লিখিত আসলে ভাবে চাচ্ছে সব দাবিগুলো এবং সে কারণেই কিন্তু আসলে তারা মহাসড়ক থেকে উঠছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটিও তারা বলছেন। এবং এদিকে বিকেল 4টা থেকে তারা কিন্তু এই বরিশাল কুয়াকাটা মহাসড়কটি অবরোধ করে রেখেছেন, যার কারণে কিন্তু রাস্তার দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছেন তারা কিন্তু হেঁটেই এই পথটি আসলে অতিক্রম করছেন এবং বিশেষ করে কিছুটা ভোগান্তিতেও রয়েছেন, যারা বিশেষ করে মূলত কুয়াকাটা থেকে বরিশালগামী যাত্রী রয়েছেন এবং বরিশাল থেকে পটুয়াখালী কুয়াকাটার যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং তারা
বারবার আসলে তাদেরকে অনুরোধ করছেন গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন শেষ হওয়ার পরেই তারা কিন্তু এই মহাসড়কটি ছেড়ে দেবে। এবং বরিশালের যারা শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছেন বিভিন্ন সময় তাদেরকে এই সব বিষয় নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কোনো ধরনের দৃশ্যমান কোনো কার্যক্রম তারা লক্ষ্য করতে পারেন না, যার কারণে তাদের যে পড়াশোনা সেক্ষেত্রেও তারা কিছুটা সমস্যায় পড়ছেন। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যেতে আসলে কিছুটা যানবাহন সংকটের কারণেও তাদের সমস্যায় পড়তে হয় প্রতিনিয়ত, যার কারণে এই 3 দফা দাবি তারা তুলেছেন। এবং এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে তাদেরকে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মাহফুজ। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। আপনি জানেন যে ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি, এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। কক্সবাজারের মহেশখালীতে মাহিয়া নামে 6 বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সোলেমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। ভিকটিমের বাবা জানায়, ধর্ষণ ও হত্যার শিকার মাহিয়া মাতারবাড়ির দক্ষিণ সাইডারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 2002 সালের 30 নভেম্বর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় তাকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করে আসামি সোলেমান। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলায় কোরিয়ারদিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় 2022 সালের 3 ডিসেম্বর মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষণ ও হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে সাজার মধ্য দিয়ে অপরাধীরা আর এই ধরনের অপরাধ করার সাহস পাবে না। টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় 3 টন চাল জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার জামুরকি বাজারে একটি দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। সঙ্গে ছিলেন সেনা ক্যাম্পের কমান্ডার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। ইউনো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা প্রায় 3000 কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় ইউনো। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মুক্তারকে জিজ্ঞাসাবাদও করা হয়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়েনার এক যাত্রীকে আটক করা হয়েছে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই নারী যাত্রীর লাগেজ থেকে 3টি প্লাস্টিকের জারের ভেতর থেকে ওই কোকেন উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, 25 আগস্ট দিবাগত 2:30টায় দোহা থেকে ঢাকাগামী কাতার এয়ারলাইন্সের QR638 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গোয়েন্দারা ফ্লাইটের এক বিদেশি যাত্রীকে শনাক্ত করেন। পরে ইমিগ্রেশন শেষ করে যাত্রীকে ব্যাগেজ সহ গ্রিন চ্যানেলে এনে স্ক্যানিং ও তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর লাগেজে 3টি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে 22 পিস ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। জব্দ করা কোকেনের ওজন 8.66 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 130 কোটি টাকা।
ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের দুর্বল আইন হয়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ভ্যাটের একক রেট হবার কোনো বিকল্প নেই। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত গোলটেবিল আলোচনায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, যা আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ট্যাক্স খাত অটোমেশন করার প্রজেক্ট নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনোই বিকল্প নেই। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না, 7% নিতে চাই না, 4%, 3.5%, 10 রকমের নিতে চাই না। আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে, আপনি আউটপুট ভ্যাট 15% দেন, আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে <1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডার উপর 7.5% চাই না। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর বহরে যুক্ত হচ্ছে 5টি জাহাজ। এর মধ্যে নিজস্ব অর্থে প্রায় 936 কোটি টাকায় কেনা 63,500 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্যজাহাজ বিএসসির বহরে যুক্ত হবে আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে। আর সরকারি অর্থায়নে আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে ডিসেম্বরের মধ্যেই। এ উপলক্ষে বিএসসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, 54 বছরের ইতিহাসে নতুন কেনা 2টি জাহাজ আকৃতিতে সবচেয়ে বড় ও আধুনিক। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে বাজার দরের চেয়ে 5% কমে জাহাজ 2টি কেনা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স নামক প্রতিষ্ঠান চীনের একটি শিপিং ইয়ার্ড থেকে জাহাজ 2টি সরবরাহ করবে। এছাড়া নতুন 2টি জাহাজের জন্য মন্ত্রণালয়ের 7টি নামের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি, যেখান থেকে জাহাজ 2টির নাম চূড়ান্ত করবেন প্রধান উপদেষ্টা। আগামী 5 বছরে বিএসসির বহরে যুক্ত হবে মোট 17টি জাহাজ। চীন থেকে G2G ভিত্তিতে 2,600 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার বিষয়ে ঋণ চুক্তি সেপ্টেম্বরে সই করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রথম জাহাজটা ডেলিভারি হবে, হ্যান্ডওভার হবে, ওই সময় আমাদের একটা টিম যাবে, জাহাজ বুঝে নেবে। প্লাস সেকেন্ডটা একইভাবে হবে, হওয়ার পরে জাহাজ 2টা যখন এমপ্লয়মেন্টে চলে যাবে, যাওয়ার পরে সুবিধাজনক সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা দ্বারা 2টা জাহাজ ইনগ্রেশন হবে। আমরা আশা করছি যে 2টা ভেসেলে ইয়ারলি যে টার্নওভার হবে, আমাদের ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিয়ে নেট প্রফিট 150 কোটি টাকা আশা করছি। প্লাস নিজস্ব সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। বরিশাল নার্সিং কলেজের 3 শিক্ষককে অবিলম্বে অপসারণ সহ 2 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, গত 6 মে কলেজে আন্দোলন চলাকালে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। তাতে কলেজের 3 শিক্ষকের মদত ছিল। হামলাকারী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্লাস বর্জন, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ল্যাব প্র্যাকটিস বন্ধ ঘোষণা করে তারা। এছাড়া অনতিবিলম্বে ওই 3 শিক্ষকের বদলি বা অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বিগত 15 বছরের দুঃশাসনে যেসব শিল্পী ও কলাকুশলীরা সুবিধা নিয়েছে, তারা এখন মায়া কান্না করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে একথা বলেছেন বক্তারা। এ সময় তাদের বিচারও দাবি করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, পরিচালক সহ শিল্প ও সংস্কৃতি অঙ্গনের কর্মীরা। তারা বলেন, শিল্পীরা সমাজের পথ দেখায়, অথচ হেলিকপ্টারে করে শিশুদের যখন গুলি করে হত্যা করা হয়েছে, তখন কতিপয় নাট্যশিল্পী ইট পাথরের স্থাপনা ধরে কান্নাকাটি করেছে। শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপ করতে সরকারকে আহ্বান জানিয়েছে, গুলি চালানোর উৎসাহ দিয়েছে।
স্বার্থ, পদ, পদবি ও অর্থের জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। তারা গণ অভ্যুত্থানের পরও বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের বয়কট করার আহ্বান জানান বক্তারা। তাদের বিচার হবে না, এই দেশে হতে হবে। কি অন্যায় করেছিলেন খালেদা জিয়া? এই দল সেদিন খালেদা জিয়ার বাড়ির পানির লাইন কাটার জন্য, গ্যাস লাইন কাটার জন্য, তার বাড়িতে যেন খাদ্য প্রবেশ না করে এই জন্য গুলশানে মানববন্ধন করেছিল। যাদের ছবি আমরা পিছনে দেখছি তাদের অনেকেই সেই মানববন্ধনে উপস্থিত ছিল। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা তো শিল্পী, সমাজের প্রতিনিধিত্ব করেন, সমাজকে পথ দেখান। আপনারা এই কাজ করেন কিভাবে? আপনাদের লজ্জা হয় না? যে মুক্ত ছেলেটি পানির জন্য দৌড়াচ্ছিল তার হাতে ছিল না কোনো অস্ত্র। গান গাইছিলাম 92-এ, এইটা দিনে আমি দোষী হয়েছি, যার ফলে আমাকে আপনারা দেখেন নাই। কত বছর দেখেননি বলেন? প্রত্যেকে টেলিভিশন শিল্পকলা, আমার নাম গন্ধও নাই। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ইহুদি বিরোধী হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততা থাকার অভিযোগে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইরান থেকেও কূটনৈতিকদের ফিরিয়ে আনার কথা জানান। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান আলবানিজ। ইরানের এই ধরনের কর্মকাণ্ড দেশটিতে সামাজিক সংহতি এবং বিভেদের বীজ বপন করেছে বলে অভিযোগ তার। তাই ইরানের বিরুদ্ধে কঠিন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিষয়কে অবৈধ বলে অভিযোগ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিটজকার। বলেন, আইন বহির্ভূতভাবে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন ট্রাম্প প্রশাসন। এবার অপরাধ দমনের অজুহাতে শিকাগো শহরেও সেনা মোতায়েন করেছেন তিনি। এক্ষেত্রে ইলিনয় সরকারের অনুমতিও নেননি ট্রাম্প। তাই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন অঙ্গরাজ্যটির সরকার। অপরদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন ইস্যুতে সমালোচনার জবাবে ট্রাম্প জানান তিনি স্বৈরাচার নন। সাময়িক সময়ের জন্য এই সদস্যদের মোতায়েন করা হচ্ছে বলে জানান ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। শক্তিশালী টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনাম অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। সোমবার সন্ধ্যার দিকে ঘন্টায় প্রায় 150 কিলোমিটার গতিতে ভিয়েতনাম উপকূলে আঘাত হানে টাইফুন কাজিকি। এতে ক্ষতি হয়েছে প্রায় 7,000-এর বেশি বাড়ি ঘরের। তলিয়ে গেছে প্রায় 28,000 হেক্টর ফসলি জমি। ক্ষতি হয়েছে 18,000-এরও বেশি গাছপালার। উপড়ে গেছে 331টি বৈদ্যুতিক তারের খুঁটি। চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে একে। চীনের হাইনান প্রদেশেও আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় কাজিকি। এর মধ্যে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জারি রয়েছে 3 নম্বর জরুরি সতর্কতা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের পিনাল কাউন্টির ওপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ ধূলিঝড়। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ এই ধূলিঝড়ের নাম দিয়েছে হাবুব। ধূলিঝড়ের সময় অন্ধকার নেমে আসে পুরো কাউন্টিতে। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি থাকায় চালকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ স্থানীয় প্রশাসনের। গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধূলিঝড়ের ঘটনা হরহামেশাই ঘটে। আবহাওয়াবিদদের মতে বজ্রপাতের ফলে মরুভূমি শুষ্ক হয়ে যায়। এতে সেখানকার বালি আলগা হয়ে ধুলোর প্রাচীর তৈরি হয়। একসময় বাতাসের সঙ্গে সেই ধুলো মিশে ধূলিঝড় দেখা দেয়। খেলার প্রসঙ্গ। এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ হকি দল। মঙ্গলবার সকাল 10টায় কলকাতার পথে যাত্রা শুরু করে 24 সদস্যের দল। কলকাতা থেকে সড়ক পথে রাতে বিহারে পৌঁছাবে জাতীয় হকি দল। সেখানেই আগামী 29 তারিখ থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ হকি। মহাদেশীয় এই প্রতিযোগিতার সামনে রেখে 14 দিনের ক্যাম্প করেছে পুরো দল। আগামীকাল বিহারে আছে
কাজাখস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। পুল বিতে আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে বাংলাদেশ দল। পরের 2 ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া। ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বাংলাদেশ অনূর্ধ্ব-15 দলের সাবেক ফুটবলার আশিকুর রহমান আশিক এবং তার সহযোগী বাঁধনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। নিজ এলাকায় মাদক ব্যবসার অভিযোগ আছে সাবেক ফুটবলার আশিকুর রহমানের বিরুদ্ধে। যদিও 2019 সালেও ফুটবলে জাতীয় বয়সভিত্তিক দলের অংশে ছিলেন তিনি। সে বছর নেপালের মাটিতে মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল এসেছিল আশিকের কাছ থেকে। তবে এরপর নিজেকে আর ফুটবল মাঠে ধরে রাখতে পারেননি উদীয়মান এই ফুটবলার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।